কি পড়বো এটা আমি দেখাচ্ছি না, কারণ এখানে অনেক বোঝার বিষয় আছে, এইটুক শেষ নাও করতে পারি। ঠিক আছে, তো আজকে আমরা মেইনলি দেখবো হচ্ছে পিভিসি সফটওয়্যারের প্রথম পার্টটা। এটা হচ্ছে নেক্সট দিন হচ্ছে আমি পিভিসি না দেখায় স্কেচআপও দেখাইতে পারি, কারণ পিভিসি আর হচ্ছে স্কেচআপের সাথে একটা কি আছে, সম্পর্ক আছে, বুঝছেন? এই জন্য হচ্ছে কিছুটা ডে ওয়াইজ হইতে বা মিল নাও থাকতে পারে। কারণ পিভিসি আজকের পার্ট দেখানোর পরে তখন ডিজাইন সেকশনে গিয়ে ওই ডিজাইনটাকে ইম্পোর্ট দিতে হবে, তারপরে শ্যাডো অ্যানালাইজ করতে হবে। তো এভাবে দেখেন, আপনারা যখন পিভিসি ওপেন করবেন এরকম একটা ফ্রন্ট পাবেন, কিন্তু আপনাদের এখানে রিসেন্ট প্রজেক্ট নামে কিছু থাকবে না, কারণ আমি এগুলো প্রজেক্ট আগে করছি। ঠিক আছে, তার জন্য এখানে আছে, এই প্রজেক্ট গুলো এখানে আছে। তো আপনারা এরকম কিন্তু ফ্রন্ট পাবেন না। তো এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে, যে ফাইল, ফাইল থেকে ইম্পোর্ট কম্পোনেন্ট, ইম্পোর্ট প্রজেক্ট, এক্সপোর্ট প্রজেক্ট, এগুলো বুঝতেই পারতেছেন। মানে একটা প্রজেক্ট আমি এখানে নিয়ে আসবো, ধরেন আপনি একটা প্রজেক্ট করছেন, ধরেন আপনার কোনো জায়গায় ফল্ট হয়েছে, আপনি তখন কন্ট্যাক্ট করবেন কিভাবে, আমার কোন জায়গায় ফল্ট হয়েছে দেখাবেন কিভাবে, আপনি ওই প্রজেক্টটা কি করবেন, এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করে কাকে দিবেন, যে পারে তাকে দিবেন, বা আমাকে দিবেন, গ্রুপে দিবেন, ওইটা আমি কি করবো আবার ইম্পোর্ট করবো। তাহলে ওগুলা কিভাবে করতে হয় আমরা লাস্ট স্টেজে গিয়ে দেখবো, বুঝছেন? তারপরে প্রিলিমিনারি ডিজাইন, এখান থেকে হচ্ছে এই মেইন ডিজাইন গুলো আমরা করব। এখানে তিনটা অপশন আছে দেখেন, গ্রিড কানেক্টেড, স্ট্যান্ড অ্যালোন, আর হচ্ছে কি পাম্পিং। এইখানে গ্রিড কানেক্টেড মানে হচ্ছে কি অন গ্রিড সিস্টেম, এখানেও কি আছে, হাইব্রিড সিস্টেমও কিন্তু আছে, বুঝছেন? এটা হচ্ছে গ্রিড কানেক্টেড মানে হচ্ছে অন গ্রিড সিস্টেম, আর স্ট্যান্ড অ্যালোন মানে হচ্ছে অফ গ্রিড। এই অফ গ্রিড পার্ট হচ্ছে আপনাদের কিন্তু এখন আমি ধরেই নাই, টোটাল দুইটা সেশন লাগবে অফ গ্রিড এবং হাইব্রিডের। তখন আপনারা কি করতে পারবেন, এই যে যে বাসা বাড়ি বলেন, বড় প্রজেক্টের বলেন, ঠিক আছে, ওইগুলা কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, যাই হোক, সি অ্যান্ড আই, সকল স্টোরেজ সিস্টেম কিভাবে কি কাজ করে, মানে কিভাবে সাইজিং করবেন, আপনি সকল কিছু জানবেন ওই লেকচার থেকে। তো তার জন্য এখানে আমি মূলত গ্রিড কানেক্টেড সিস্টেমটাই করব, তার জন্য আমি এখানে ডাবল ক্লিক করতেছি। ডাবল ক্লিক করার পরে, ডাবল ক্লিক করার পরে আপনাদের এরকম ফ্রন্ট আসবে দেখেন। এখন কিন্তু একদম নিউ আছি আমরা, তাই না? ডাবল ক্লিক করার পরে এরকম একটা ফ্রন্ট আসবে। এখন আপনার দেখেন, একটা প্রজেক্ট শুরু করতে গেলে কি করতে হবে, আপনার লোকেশন লাগবে না, কোন জায়গায় প্রজেক্টটা করতেছেন। আচ্ছা, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমি কোথায় ছিলাম, আমি ছিলাম হচ্ছে, আমি কোন জায়গায় প্রজেক্ট করবো এটা লোকেশন তো লাগবে, তাই না? তাহলে প্রথম অবস্থায় আমাদের কি করতে হবে, লোকেশন সেট করতে হবে, যে এটা এখানে বলে দিছে প্লিজ চুজ দা গ্রাফিক্যাল সাইট। এখন আমি গুগল ম্যাপ থেকে হচ্ছে আমি যে কোনো একটা কি নিব, লোকেশন নিব। ধরুন আমি ড্যাফোডিল ক্যাম্পাসে প্রজেক্টটা করব, ঠিক আছে, নলেজ টাওয়ারে আমরা কি করব, প্রজেক্টটা করব। যেহেতু আপনারা এটা ভালো জানেন তাদের উপরে কি আছে কি না আছে।
ওকে, আচ্ছা ধরুন এটা হচ্ছে নলেজ টাওয়ার, তাই না? ধরুন এই যে এখানে স্পেস আছে, দেখতেছেন স্পেসটা দেখা যাচ্ছে কিনা? গুগল ম্যাপ থেকে দেখা যাচ্ছে স্পেস। এখন ধরেন আপনি এই লোকেশনে কি হয়েছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আসছে, ধরেন ড্যাফোডিলি হচ্ছে কি করবে, এখানে প্রজেক্ট করবে, তাহলে এই সাইটে যাইতে হবে, আমার সাইটটা কেমন আছে এটা দেখতে হবে। এখন দেখেন এখান থেকে আমি যদি এই লোকেশনটা ওইখানে অ্যাড করতে চাই পিভিসি স্টে, তাহলে অবশ্যই এখানে কোঅর্ডিনেট সেট করতে হবে। কোঅর্ডিনেটটা আমরা কিভাবে দেখেন, আমি মাউসের রাইট বাটন ক্লিক করলে এই যে এখানে একটা ল্যাটিটিউড লঙ্গিটিউডের একটা ভ্যালু আসছে, জাস্ট এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেছে, এখন আমি যাব পিভিসি স্টে। পিভিসি যাওয়ার পরে এখান থেকে এই যে প্লাস, এই দেখেন নিউ সাইট, এখানে ক্লিক করলে হবে, বা হচ্ছে এই সাইটে গিয়ে এখানে নিউ সাইট ক্লিক করলে হবে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে আমি পেস্ট করে দিব। এই যে আসছে এখানে, দেখছেন? ওকে, এখন এখান থেকে আমি কি করব, অ্যাকসেপ্ট সিলেক্টেড পয়েন্ট। ক্লাস রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। এখন দেখেন আপনি এটা সিলেক্ট করার পরে এখানে কিন্তু অটোমেটিক নাম এসে পড়ছে, তাই না? হ্যাঁ, অ্যাকসেপ্ট সিলেক্টেড পয়েন্ট দেওয়ার পরে এখানে কিন্তু সাইট নেম এসে পড়ছে। আপনি এখানে সাইট নেম এখানে কি দিতে পারেন, বিরুলিয়া দিতে পারেন। এটা কি বিরুলিয়া না? বিরুলিয়া। দেখেন ল্যাটিটিউড লঙ্গিটিউড ভ্যালু কিন্তু অটোমেটিক এসে পড়ছে এখানে। আর এখানে সানের বিহেভিয়ারটা কেমন হবে এটাও কিন্তু এখানে আছে। এই দেখেন সান পাতে যদি আমি যাই, এখানে কিন্তু হচ্ছে কি এটা একটা সান পাত, মানে এইটা আমার দেখেন এইখানে আচ্ছা দেন। আচ্ছা, এটা রেকর্ড, রেকর্ড যখন দেখবেন এখানে তো মাঝখানে এতটুকু কিন্তু রেকর্ড হয়েছে, ঠিক আছে, বিরক্ত হয়ে যাইতে পারে, এতটুকু কিন্তু রেকর্ড হচ্ছে। ওকে, আমি এখানে যে বিষয়টা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে সানপাত। সানপাতের বিষয়টা হচ্ছে কি, সূর্যটা কিভাবে উঠতেছে। হ্যাঁ, এখানে দেখেন এখানে কত লেখা, এক নম্বরে 22 জুন, তারপরে 2 নম্বরে কি 20 মে, পরে 7 নম্বরে কি 22 ডিসেম্বর। এই যে দেখেন 7 নম্বর সবার নিচে না, কারণ ডিসেম্বর মাসে আমার দিনটা কি হয়, একদম ছোট হয়। তার জন্য কিন্তু কি, তার কিন্তু এই পুরা দিনের কার্ভটা কিন্তু এইটা, বুঝছেন? আর দেখেন 22 জুন কোনটা, এই যে এক, বেশি বড় দিন না, তার জন্য কিন্তু কার্ভটা এইটা। এখন দেখেন এই যে এইটা দেখেন এখানে কয়টা বাজে, 10টা, এখানে কয়টা বাজে 14টা, মানে হচ্ছে কত, 2টা, তাই না? এটা 10টা টু এখানে 10টা, এই সময়টুকু হচ্ছে 10টা ডিসেম্বর মাসের জন্য। আবার এইটা যদি ধরেন এটা কত 5, তাহলে 5-এর জন্য এই যে 21 ফেব্রুয়ারিতে এখানে এখন কিন্তু এই পয়েন্টটা 10, আবার এই পয়েন্টটা হচ্ছে কি আমার, এটা 10, এটা হচ্ছে 2টা, 2, বুঝছেন কিনা? এটা হ্যাঁ, মানে এইখানে হচ্ছে কি এই কার্ভ গুলো হচ্ছে কি দিন। ওকে, দেখেন এই যে 7 নাম্বার সবচেয়ে ছোট দিন না, এই ছোট দিনের পুরাটুক অংশ হচ্ছে এটা। দেখেন এখন কয়টা বাজে, এই যে 6টা, এই 7টা থেকে 6টা পর্যন্ত বা 5টা পর্যন্ত এই সময়টুকটার হচ্ছে জাস্ট সূর্যটার বিহেভিয়ারটা হচ্ছে আপনি এখান থেকে জানতে পারবেন। আমার যদি শীতকাল আসে, শীতকালে যদি আমার কি হয় 22 ডিসেম্বর হয়, তাহলে কিন্তু এই যে কার্ভটা এইটা,
মানে সময় ব্যাপ্তি কতটা এখানে দেখেন, সকাল 7টা থেকে 5টা পর্যন্ত এইটুক সময় ডিসেম্বর মাসের জন্য। এটা জুন মাসের জন্য কোনটা দেখেন, এই যে 6টা থেকে, যে এটা কিন্তু জুন মাসের সময় পরিধি সারাদিনের, বুঝছেন? এটা হচ্ছে জুন মাসের। এখন সময়গুলো বুঝতেই পারতেছেন। এইটা যদি আপনি ধরেন এটা কোন 5 তারিখে 21 ফেব্রুয়ারি, তাহলে এখন এটা কত বাজে দেখেন, এটা এইটুক সময়টা কোনটার সাথে, একটার সাথে সম্পর্কিত, তাই না? তখন কিন্তু 1টা বাজে। এখন দেখেন এইখানে সূর্যের আপনি অ্যাঙ্গেলটা বুঝতে পারবেন। এই যে এখানে আমার কি 7, একদম মিডল পয়েন্টে কয়টা, এটা 12টা না? এইদিকে যদি যান দেখেন সানের, এই যে এইদিকে সান কি লেখা এখানে দেখেন, সান হাইট লেখা না? হ্যাঁ, সান হাইট মানে অ্যাঙ্গেল দেখেন, আপনি কিন্তু এখান থেকে অ্যাঙ্গেল বুঝতে পারবেন কত, 45 ডিগ্রি 12টার সময়। কিন্তু এইটা জুন মাসে দেখেন কত, 90-এর কাছাকাছি, মানে তখন কি সূর্যটা হচ্ছে, এটা প্রবলেম হলো কেন? না, এখানেই তো লাইন নাই, প্রজেক্টরে তো লাইন নাই। হ্যাঁ, MC4 কানেক্টর গুলো দেখতেছেন আপনারা? হ্যাঁ, পাস করতে বলছি তো, পাস করেন, পাস করেন। আচ্ছা, ওকে। দেখেন আমার এই এই সময়টুকু তো জুন মাস, জুন মাসে তাহলে সূর্যের অ্যাঙ্গেল আপনি বুঝতে পারতেছেন 12টার সময় 90 ডিগ্রির কাছাকাছি, কারণ তখন তো মাথার উপরেই থাকে, তাই না? এটা হচ্ছে আপনার এই কার্ভটা, এগুলো লাস্টে একদম রিপোর্টে হচ্ছে দেখাবে, বুঝছেন? আমরা এখানে ছিলাম। এখন দেখেন আমাদের পাওয়ার জেনারেশন করার মেন প্রসেসটা কোথা থেকে শুরু হয়, ইরিডিয়ান্স থেকে। পার মিটার স্কোয়ারে কতটুকু পরে ওই অনুযায়ী কিন্তু হিসাব হবো। এখন আপনি ইরিডিয়ান্স কোথা থেকে পাবেন, এখানে এখানে কিছু ওয়েদার ডাটা ফাইল আছে, এখানে কিছু কি আছে, ওয়েদার ডাটা ফাইল। সেটা হচ্ছে আপনি ধরেন আপনি অনেক বিশাল বড় একটা প্রজেক্ট করবেন, ধরেন 40 মেগাওয়াট 100 মেগাওয়াট, তখন কি হবে, আলাদা করে কিন্তু কি 1 বছর বা 2 বছরের জন্য ওয়েদার টিম ওইখানে যাবে, পর্যবেক্ষণ করবে কেমন, মানে ইরিডিয়েন্সটা কেমন আছে। এখন আমরা এখানে স্যাটেলাইটের সাহায্য নিব, মানে আমার এই লোকেশনে অটোমেটিক দেখেন ওয়েদার ডাটা ফাইল এখানে আসছে, তাই না? এখানে অনেকগুলো ওয়েদার ডাটা ফাইল আছে। মেট্রোনোরম 8.2 একটা ওয়েদার ডাটা ফাইল। এখান থেকে আমরা ইরিডিয়েন্স গুলো এখানে বসা মানে দেখতে পারবো যে জানুয়ারি মাসে কতটুকু ইরিডিয়েন্স পড়তেছে। দেখেন মান্থলি ওয়েদার ডাটা, এখানে যদি ক্লিক করি এই ঘরগুলা সবগুলাই শূন্য। আপনি কিন্তু নিজে নিজে এখানে কি করতে পারেন, ইম্পোর্ট করতে পারেন যদি আপনার ওই পরিমাণ রিসোর্স থাকে, বুঝছেন কিনা? যদি আপনার ওই পরিমাণ রিসোর্স থাকে তাহলে এখানে আপনি জানুয়ারি মাসে কি পরিমাণ ইরিডিয়েন্স আছে এইটা এখানে দিয়ে দিতে পারেন। এখানে কত আছে, কিলো ওয়াট আওয়ার মিটার স্কোয়ার পার মান্থ, মানে এক মাসে এখানে আওয়ার, এইটা বুঝেন না, আলটিমেটলি এখানে আওয়ারের হিসাব হয়তো। এই কথাটা মানে হচ্ছে এক মাসে কতটুকু ইরিডিয়েন্স আলো পড়ছে পার মিটার স্কোয়ার এরিয়াতে। এখন আপনার প্যানেল যদি 100 মিটার স্কোয়ার এরিয়া, সে কিন্তু ওইভাবেই কাউন্ট করবে, বুঝছেন? এখন আমরা এটা কি করব, ইম্পোর্ট করব ডাটা ফাইল। আমরা যে গ্রাফিক্যাল কোঅর্ডিনেটর যাব, এখানে যে ডাটা ফাইলটি ইম্পোর্ট করব কোন লোকেশনের, আমরা কিন্তু লোকেশন অলরেডি সেট করছি। এখন আমি এখান থেকে জাস্ট যদি ইনপুট দেই, দেখেন এই যে ওয়েদার ডাটা ফাইলটা আমি ইনপুট দিচ্ছি।
দেখেন এখানে ভ্যালু গুলো আসে পড়ছে না, এখানে ভ্যালু গুলো আসছে গ্লোবাল হরিজন্টাল ইরিডিয়েন্স। এই বিষয়টা হচ্ছে কি, এই যে আমার এই ফোনটা, হ্যাঁ এই ফোনটা একদম সারফেসে এইভাবে আছে, এটা হচ্ছে জিএইচআই মানে গ্লোবাল হরিজন্টাল ইরিডিয়েন্স। এটা ডিফিউজ বলে না ডাইরেক্ট সূর্য ডিফিউজ আবার কি, যেটা প্রথম দিন ক্লাস লেকচার আপনাদের দেখাইছি, সেটা হচ্ছে রিফ্লেক্ট হয়ে যদি আসে, সেটা হচ্ছে কোনো বিল্ডিং থেকেও আসতে পারে, কোনো মেঘ থেকেও আসতে পারে, কোনো গাছ থেকে কিছু না কিছু রিফ্লেক্ট হয়ে আসে, তাই না? ওই রিফ্লেক্ট আর হচ্ছে আপনার ডাইরেক্ট যে সূর্যের আলোটা এই প্যানেলে যদি এরকম থাকে, একদম হরিজন্টাল বরাবর থাকে, এটা হচ্ছে কি জিএইচআই। যখন আপনি এরকম একটা অ্যাঙ্গেল দিবেন তখন কিন্তু জিএইচআই থাকবে না। এই এতটুকু অ্যাঙ্গেলের জন্য কি পরিমাণ ইরিডিয়েন্স আলাদা করে কালেক্ট করছে, এইটাও এখান থেকে দেখতে পারবেন আপনারা। যারা রিসার্চ করতে চাচ্ছেন তারা কিন্তু পিভিসি সফটওয়্যারটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে রিসার্চ পারপাসে। আর এইটা যখন আপনি বড় প্রজেক্ট হবে এইসব অ্যানালাইজ কিন্তু তাদেরকে দেখাইতে হবে। এখন যারা 20 কিলোওয়াট প্রজেক্ট করতে যাচ্ছেন, 10 কিলোওয়াট প্রজেক্ট করতে যাচ্ছেন, তাদের জন্য এই পিভিসি রিপোর্ট লাগবে না, কারণ একটা পিভিসি রিপোর্ট তৈরি করতে এটার যে কস্টিং আছে, এটা অনেক টাকা কস্টিং আছে। তো ওই হিসাব যদি করেন 10 কিলোওয়াট 20 কিলোওয়াট, এটার জন্য পিভিসি রিপোর্ট কেউ চাবে না, বুঝছেন? তো সমস্যা নাই। এখন হচ্ছে গ্লোবাল হরিজন্টাল ইরিডিয়েন্সটা তো বুঝতে পারছেন, এই যে এখানে যে ভ্যালুটা আসছে, এখানে যে ভ্যালুটা আসছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, কত 98.7। এটা হচ্ছে আপনারা কক্সবাজারে একটা লোকেশন অ্যাড করে দেখবেন, এটা 18.7 নয়, বেশি আছে, কারণ ওই এলাকায় কিন্তু ইরিডিয়েন্সের পরিমাণ অনেক বেশি। হ্যাঁ সূর্যের আলো যদি বেশি হয় ইরিডিয়েন্সটা বেশি হবে। হ্যাঁ অ্যাঙ্গেল হলে বেশি কালেক্ট করতে পারবো ওই প্যানেল। হ্যাঁ কিন্তু সূর্য আলো ততটুকুই থাকবে। এখন আমি তো হচ্ছে এই ড্যাফোডিল ইউনিভার্সিটির একটা লোকেশনে এই লোকেশনটা সেট করছি, তাই না? এখন আপনাদের কাজ কি থাকবে, ডিফারেন্ট জায়গা থেকে লোকেশন কোঅর্ডিনেট গুলা নিয়ে দেখা যে এখানে কি ধরনের ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাহলে আমাকে কোশ্চেন করতে পারবেন, আমি আনসার দিতে পারবো, তাই না? দেখেন অল্প একটু ডিফারেন্ট আছে, তাই না? এখন আমি যে জায়গায় সেট করে নিচ্ছি কোঅর্ডিনেটটা, আপনার কোঅর্ডিনেটটা ওইটার সাথে হয়তো একটু মিলে না। এখানে কত আছে জানুয়ারি মাসে? হ্যাঁ তাহলে আপনি এই যে এইখানে দেখেন তো, এই যে এখানে এই ভ্যালুটা সিলেক্ট করা আছে কিনা, তাহলে লোকেশন সেট করতে আপনি মেবি ভুল করছেন। আবার নিউ করে আবার দেখেন, বুঝছেন? হ্যাঁ তাহলে একটু চেঞ্জ হবে, অল্প একটু চেঞ্জ হবে, এটা পয়েন্টের পরে চেঞ্জ হবে, কিন্তু এত ডিফারেন্স হবে না। আপনি হয়তো বা অন্য জায়গাটা নিয়ে নিছেন, বা এটা দেখেন আপনার ওই সাইটের ওই নামটা আসে কিনা। এখন দেখেন এই জানুয়ারি মাসে এখানে কত লেখা আছে, 98.7। এত কিলো ওয়াট পার মিটার স্কোয়ারে এত কিলো ওয়াট কিন্তু আসছে জানুয়ারি মাসে, টোটাল জানুয়ারি মাসে। এখন আপনি এই যে এখান থেকে ডেতে দেখতে পারবেন, এই যে ডেতে যদি ক্লিক করেন তাহলে দেখেন জানুয়ারি মাসে কত আসছে একদিনে, 3.18। মানে পুরো দিনে কিন্তু এতটুকু আসছে। এখানে পুরো দিনে এতটুকু মানে কি, 8টাও কালেক্ট করছে সে, 10টাও কালেক্ট করছে, 3টাও কালেক্ট করছে, কালেক্ট করে দেখছে অ্যাকচুয়ালি পার মিটার স্কোয়ারে জানুয়ারির যে কোনো একটা দিনে এভারেজে কত আসতে পারে, 3.1। আবার দেখেন জুন এপ্রিল মাসে দেখেন, মে মাসে দেখেন কত, 5.28। অবশ্যই সেখানে বেশি হবে, বুঝছেন কিনা? আমরা প্রজেক্ট করার সময় পিক সান আওয়ার কত ধরি, আমরা ধরে নিই 4 আওয়ার কি পাবো, 1000 ওয়াট পার মিটার করে পাবো, বুঝছেন? তার জন্য কিন্তু আমরা কি 4 আওয়ারই ধরে নিই, কারণ আমাদের ওয়েদার কন্ডিশনে 4 ঘন্টার বেশি অ্যাকচুয়ালি কি দিতে পারবে না, 1000 করে আমরা পাবো না। 1000 ওয়াট পার মিটার করে এসটিসি কন্ডিশন যদি মিট করে, তাহলে কিন্তু 1 ঘন্টায় 625 ওয়াট দিতে পারবে, বুঝছেন কিনা হিসাবটা? হ্যাঁ 625 ওয়াট দিবে। হ্যাঁ 1000 ধরেন এসটিসি কন্ডিশন মিট করলো, তাহলে কি করবে সে, 1 ঘন্টায় 1000 মানে 625 ওয়াটের যদি প্যানেল থাকে, তাহলে হচ্ছে 625 ওয়াট দিতে পারবে, বুঝছেন? হ্যাঁ কিন্তু আমাদের তো এটা থাকবে না, এইটাই এখানে যেভাবে থাকে, যে টেম্পারেচার থাকে এখানে কিন্তু দেখেন
এখানে গ্লোবাল হরিজন্টাল ইরিডিয়েন্স আছে, হরিজন্টাল ডিফিউজ ইরিডিয়েন্স আছে, টেম্পারেচার আছে, ওয়াইন্ড ভেলোসিটি, লাইন টার্বিডিটি হচ্ছে লিক টার্বিডিটি মানে হচ্ছে কি আকাশ কতটা ক্লিয়ার আছে। এই বাকিগুলো আপনারা বুঝতেই পারতেছেন লেখা দেখে। এখানে টেম্পারেচার বুঝতেই পারতেছেন, কিন্তু এভারেজ টেম্পারেচার দেওয়া হয়েছে, বুঝছেন? এইটা হচ্ছে আপনার এই কলমটা হচ্ছে আলটিমেটলি আকাশ কতটা ক্লিয়ার আছে। যে ভ্যালুটা যত বেশি, আকাশটা তত কি থাকবে, ক্লিয়ার বেশি থাকবে। দেখেন স্বাভাবিক ভাষায় যে মে জুন মাসে কি হয়, বৃষ্টি অনেক হয়, আকাশ ক্লিয়ার থাকে, তার জন্য কত আছে এখানে 8 আছে, বুঝছেন? তো এই সকল কিছুই কিন্তু এখানে কি করে অ্যানালাইজ করে এই সফটওয়্যারটা তৈরি করছে কারা? এটা যারা সিএসসি আছে তারা বুঝতে পারবে ভালো। মেশিন লার্নিং দিয়ে ডাটা কালেক্ট করে ট্রেন করে মডেল ট্রেন করে আলটিমেটলি সফটওয়্যারটা তৈরি করছে, বুঝছেন? এখন আমার এখানে বিষয় হচ্ছে তারা সফটওয়্যার তৈরি করছে, আমরা ওইটা ইউজ করতেছি। যারা সফটওয়্যার তৈরি করছে তাদের কাছ থেকে আবার কিনতে হচ্ছে, তাহলে দেখেন লাভ কোথায়? মানে কোনো ডিপার্টমেন্টকে ফালাই দেওয়া যাবে না, বুঝছেন? হ্যাঁ, না যত বেশি হবে তত ভালো। আকাশ কত ক্লিয়ার আছে এটা দ্বারা বোঝা যাচ্ছে। এই দেখেন জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, এখন দেখেন আপনারা এখানে যদি আমি এটা মান্থলি নেই, এখানে দেখেন ইয়ারলি কত পাইতেছেন, 1490 না? ইয়ারলি 1490। ভালো করে মনে রাখেন, আমি যখন রিপোর্ট অ্যানালাইজ করবো একজনকে বলবো যে এই 1490 কোথা থেকে পাইছি, কারণ রিপোর্টে কিন্তু এই ভ্যালু গুলা থাকবে। তখন কিন্তু তার বলতে হবে যে এই এই ভ্যালুটা কোথা থেকে পাইছি, আমি কিন্তু জিজ্ঞেস করবো এটা, বুঝেন? এই 1490 এই ভ্যালুটা দেখেন, এটা যদি 365 দ্বারা ভাগ দেন তাহলে আলটিমেটলি 4 এর কাছাকাছি একটা ভ্যালু পাবেন। আমি যদি কত দ্বারা ভাগ দেই, 1490 ভাগ 365, দেখেন 4 পাইছি, তাই না? আলটিমেটলি আপনি 4 ঘন্টা কি পাচ্ছেন, আমরা যদি ধরি এভারেজে 4 ঘন্টা আমরা 1000 ওয়াট পার মিটার স্কয়ার পাবো, বুঝছেন কিনা হিসাবটা? এটা হচ্ছে 4.9 হচ্ছে এয়ার টু এয়ার ভেরিয়েবিলিটি, মানে একটা ইয়ার থেকে আরেকটা ইয়ারে কি ধরনের ডিফারেন্ট হইতে পারে ওয়েদারের কন্ডিশনটা। হ্যাঁ, 4.9 এটার সাথে না, 4 আসে হচ্ছে 1490 ভাগ যদি কি দেন 4 দেন, তার মানে এই কথাটার মানে হচ্ছে আপনি ফুল বছরে এভারেজে 4 ঘন্টা করে কি পাবেন। এই 4 ঘন্টার মাঝে কিন্তু 8টাও আছে, 3টাও আছে। এই পিক সানানো লাগবে আমাদের কখন, যখন আমরা অফ গ্রিড সিস্টেম বা হাইব্রিড সিস্টেম চার্জিং করব, কারণ এটার উপরে বেস করে ইনভার্টার সিলেকশন হবে, প্যানেল সিলেকশন হবে, বুঝছেন? এটা তো ভালো করে বুঝেন, পিক সানোয়ার বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে, বলেন। আচ্ছা, পিক সানোয়ার হচ্ছে আমরা ধরে নিচ্ছি এভারেজে আমরা 1000 যে ওয়াট পার মিটার স্কয়ার আছে সেটা কত ঘন্টা পাবো। যদি পিক সানোয়ার 1 হয় তাহলে বুঝতে হবে সারাদিনে 1 ঘন্টা আমরা কি পাবো, 1000 ওয়াট পার মিটার স্কয়ারে পাবো। এখানে পিক সানোয়ার আমরা 4 ধরি কেন, দেখেন এভারেজে আপনি যদি 365 দ্বারা ভাগ দেন তাহলে কিন্তু 4 পাবেন। আলটিমেটলি 4 ঘন্টা আমরা কি পাবো, 1000 ওয়াট পার মিটার স্কয়ারে পাবো। এই 4 ঘন্টার মাঝে কিন্তু ধরা হয়েছে কি সকাল 10টা রেডিয়েন্স, ধরেন 10টার সময় আপনি 200 পাবেন। এইটা আমি এই টিভি সিস্টে দেখাবো 10টা 45 কত পাই, 12টায় কত পাই, 2টায় কত পাই, কি পরিমাণে রেডিয়েন্স পাই, এটা আমি দেখাবো এখান থেকে, বুঝছেন? এবং ওই রেডিয়েন্স অনুযায়ী কারেন্ট কি পরিমাণ যাইতেছে ওইটাও দেখাবো। তার জন্য আপনাদের প্র্যাকটিস করতে হবে, তারা ভালো করে বুঝতে পারবেন। এটা কিন্তু রেকর্ড অলরেডি আছে, রেকর্ডটা দেখবেন। এখন কথা হচ্ছে এটা তো বুঝতে পারছেন তাই না? ওকে, এখান থেকে আমরা ওকে দিব, ওকে দেওয়ার পরে ইয়েস দিব, ওকে ইয়েস, সেভ। ওকে, এখন দেখেন সিলেক্টেড ওয়েদার ডাটা ফাইল এটা সেভ করতে পড়তেছে, বুঝছেন? এই যে উপর থেকে এখানে কি করে নেবেন, সেভ করে নিচ্ছি, ইয়েস, সেভ। এখন আসি, এই দেখেন ইম্পোর্ট এক্সপোর্ট, এটা পরে দেখাবো, এটা বুঝতেই পারতেছেন। মানে আমি প্রজেক্টটা ইম্পোর্ট করবো আবার এক্সপোর্ট করবো। তারপর দেখেন প্রজেক্ট সেটিংসে যাইতে হবে। প্রজেক্ট সেটিংসে এখানে কিছু ভ্যালু আছে। প্রথম যে ভ্যালুটা দেখেন লোয়ার টেম্পারেচার, এইটা আপনার সেট করতে হবে কি আপনার লোকেশনে সর্বনিম্ন টেম্পারেচার লাস্ট 20 ইয়ার্সে কত ছিল। আমরা করতেছি কোথায়, ড্যাফোডিল ক্যাম্পাসে। তাহলে এখানে লাস্ট 20 ইয়ার যদি আমি ধরি তাহলে লাস্ট 20 ইয়ার্সে সর্বনিম্ন টেম্পারেচারটা কত ছিল বলেন। কারণ কেন আমরা এগুলা দিচ্ছি এটা কিন্তু প্রথম 3 নাম্বার ক্লাসে আলোচনা করছি তাই না। কারণ সর্বনিম্ন টেম্পারেচার আমার ভোল্টেজের বিওসিটা কি হইতেছে, কতটুকু বাড়তেছে, এটা কিন্তু আমরা এখন আর কি করব না, ম্যানুয়ালি ক্যালকুলেশন আছে। কোনো ভাই মনে বলছিল যে এক্সেল শিট দেওয়ার জন্য, আমি এক্সেল শিট প্রোভাইড করে দিব,
ওইটা নিজেরা একটু স্টাডি করবেন, যদি না বুঝতে পারেন তখন আমাকে জিজ্ঞেস করবেন। আর এখানে কিন্তু এই সফটওয়্যার অটোমেটিক আপনাকে করে দিবে, বুঝছেন, অটোমেটিক ওইখানে ক্যালকুলেশন করে নিয়ে নিবে। এখন দেখেন এখানে, তাহলে আমি এখানে কত দিব, ধরেন 7। কি ক্যাম্পাসের লোকজন কত ডিগ্রি থাকে শীতকালে? হ্যাঁ, 7-এ আসে না, আমরা ধরে নিলাম 7-এ আসবে। ঠিক আছে, আমরা ধরে নিলাম কত, 7 আসবে, ঠিক আছে। বা এখানে আমি 8 দিতে পারি, এটা হচ্ছে কি, যদি ধরেন কোনো সময় 7 আইসা পড়ে তখন কিন্তু কি সমস্যা হবে না, তার জন্য আমরা কি 8 ধরলাম। তারপরে দেখেন এটা হচ্ছে এভারেজ, এভারেজ টেম্পারেচারটা কত থাকে। তো এইটা হচ্ছে কাজ করতে হবে না, 20 দিতে পারেন বা 21, মানে এভারেজ যদি ধরেন, এভারেজ টেম্পারেচারটা ধরেন লাস্ট 6 মাসের এভারেজটা এখানে নেওয়া হয়, শীতকালেরটা ডিসেম্বর মাসে 17 থাকতে পারে এভারেজ। এভাবে আপনি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অক্টোবর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 6 মাসের টেম্পারেচারটা যদি 6 দ্বারা ভাগ করে যে এভারেজ টেম্পারেচারটা, এইটাই এখানে ডিফল্টই রাখবেন, সমস্যা নাই, বুঝছেন, 20। তারপর দেখেন সামার অপারেটিং টেম্পারেচার, এইখানে দিতে হবে আপনার কি সর্বোচ্চ টেম্পারেচার কত যায়, তাহলে কত যায় বলেন, 45 যায় না, তখন আর এইখানে থাকতেনি না 45 বলে, ধরে নিলাম 45, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আমি ধরে নিলাম, তাও এটা যায় হচ্ছে রাজশাহীর দিকে, লালখান্নায় কি জানি একটা এলাকা আছে, বুঝছেন। তো হচ্ছে আমি এখানে ধরে নিলাম 45, বুঝছেন। তাহলে 45, এই যে দেখেন ইউজুয়াল অপারেটিং টেম্পারেচার আন্ডার 1000 ওয়াট পার মিটার স্কয়ার, এই ভ্যালুটা কোথা থেকে আসছে, এটা কিন্তু ডাটা শিটে আছে, আপনারা হয়তো একটু খেয়াল করেন না, বুঝছেন। এই ভ্যালুটা ডাটা শিটে আছে, দেখেন অ্যাকচুয়ালি এই যে উপরে প্যানেল আছে না, এখন ধরে দেখেন পেনের কি পরিমাণ গরম হয়েছে, ওইটার সাথে যদি এখন বাইরের অ্যাটমসফিয়ার টেম্পারেচার কম্পেয়ার করতে যান, হিউজ কিন্তু ডিফারেন্ট হবে, আপনার হাত কিন্তু কি হয়ে যাবে, অনেক তাপ অনুভব করবে, হাত কিছুক্ষণ ধরেও রাখতে পারবেন না, গ্লাস এত পরিমাণ হিট হয়। সেল কিন্তু অ্যাকচুয়ালি বাইরের যে অ্যাটমসফিয়ার আছে ওই অনুযায়ী কিন্তু কি অপারেট করতেছে না, বুঝছেন। তো ওইটা আমাদের ধরার বিষয় না, আমাদের টেম্পারেচার যে কোএফিসিয়েন্টের ভ্যালুটা, ওইটা কিন্তু যে ওই বাইরের অ্যাটমসফিয়ার অনুযায়ী কিন্তু দেওয়া আছে, বুঝছেন। এটা ভিতরে সেলের টেকনোলজিগত সে এখানে নিয়ে নিবে, বুঝছেন। সেলটা অ্যাকচুয়ালি যত ডিগ্রিতে অপারেট করে, এটা হচ্ছে আপনার এই ইউজুয়াল যেটা হচ্ছে 50, এটা ডাটা শিটে আছে, কিছু কিছু ডাটা শিটে দেখবেন 40 লেখা আছে, আমি 40 দিলাম, ম্যাক্সিমাম কিন্তু 40ই থাকে, ওকে। পরে এগুলো সব এখানে ডিফল্ট রাখবেন, সমস্যা নাই, আপনি ডিটেলস আরো স্টাডি করতে চাইলে এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, 40 ডিগ্রিতে সে হচ্ছে অ্যাকচুয়ালি সেলটা হচ্ছে কি অপারেট হয়, মানে 1000 ওয়াট পার মিটার স্কয়ার যদি ইরিডিয়ান্স থাকে, সেল কত ডিগ্রিতে অপারেট হয়। কিন্তু টেম্পারেচার কিন্তু আমাদের বাইরের অ্যাটমসফিয়ার কিন্তু এমন থাকে না, শরীরে জ্বর আসলে শরীরের টেম্পারেচার অনেক থাকে কিন্তু বাইরের টেম্পারেচার কি থাকে, বেশি থাকে, বুঝছেন। ওকে, এখন এই এখানে এগুলো ডিফল্ট রাখবেন। এই যে লিমিট ওভারলোড লস, এই যে আমরা একটা পিনম রেশিও দিয়েছিলাম মনে আছে, হ্যাঁ, মানে এটা 3% পর্যন্ত কনসিডার করা হবে। আপনি চাইলেই কি মানে ক্লিপিং লস ইনভার্টারের, ইনভার্টার ইফিসিয়েন্সি দিয়ে আমি দেখাই দিছিলাম না, অ্যাকচুয়ালি কে যেন বলছিল 100 কিলোওয়াটের জন্য 102 কিলোওয়াট কি লাগতেছিল, ডিসি লাগতেছিল, জাস্ট 102 কিলোওয়াট কি লাগতেছিল, ডিসি লাগতেছিল, তাই না। 102 কিলোওয়াট ডিসি হইলে কি 100 কিলোওয়াট দিয়ে দেয়, কিন্তু আমরা পিনম অনুযায়ী 1.2 থেকে 1.3 পর্যন্ত রাখি। এইটা হচ্ছে 1.2 থেকে 1.3 রাখলে আলটিমেটলি ইনভার্টারের ক্লিপিং লস হবে না, খুব একটা বেশি হবে না, কত পার্সেন্ট হবে এটাও দেখতে পারবেন। এটা কনসিডার করা হয় 3% দিয়েই, ডিফল্ট 3% রাখবে। এখানে 1% দিয়ে পরবর্তীতে সাইজিং এ কি ধরনের ডিফারেন্ট হয় এটা আপনারা দেখবেন, এটা আমি বলে দিব কোথায় থেকে দেখতে হবে, বুঝছেন। ওকে, আমি এটা রাখলাম এখান থেকে। পরে আলবেদো দেখেন এখানে আরো অনেক ভ্যালু আছে, ডিটেলস স্টাডি করতে গেলে কেউ যদি রিসার্চ করতে চায় তখন ডিটেলসে এভাবে সে ভ্যালু গুলা দিবে। আলবেদো মানে হচ্ছে কি, ধরেন আপনার যে প্রজেক্টটা আছে, প্রজেক্টের সারফেসটা কেমন, দেখেন এখানে অনেক কিছু আছে, তাই না, ফ্রেশ স্নো, ফ্রেশ গ্রাস, তারপরে এই কনক্রিট, আমরা কিসের উপরে করতেছি, কনক্রিটের জন্য এখানে ভ্যালু দিতে বলছে, আলো একটা আপনার বাইফেসিয়াল প্যানেল করে আলো একটা রিফ্লেক্ট হবে না, সারফেসটা কি ধরনের থাকলে কি পরিমাণ রিফ্লেক্ট হবে এটাও এখান থেকে করা যাবে, বুঝছেন কিনা। হ্যাঁ, তাহলে কনক্রিটের জন্য এখানে ভ্যালু কত দেওয়া আছে, তাহলে আপনি এখানে এভাবে এভারেজে 0.3 দিয়ে দেন, 0.3 সেট করে দেন। এখানে সবগুলো ভ্যালু কি জানুয়ারি এপ্রিল মে মাসে কিন্তু কি হয়ে গেছে, ভ্যালু হয়ে গেছে। এখন আপনি যদি আরো ডিপলি রিসার্চ করতে চান
প্রত্যেক মাসের জন্য কি পরিমাণ রিফ্লেক্ট হয় আপনি কি রিসার্চ করতে পারেন। রিসার্চ করলে তখন এই জায়গায় কি করবেন, নিজে ভ্যালু গুলো বসে তখন রিসার্চ করবেন, বুঝছেন। তাছাড়া এমনি আপনি কি রাখবেন, ডিফল্টই করবেন। মানে যারা রিসার্চ করতে চাচ্ছেন আর কি, তাদের কাজ থাকবে কি রিসার্চ করা। আপনার ওই পয়েন্টই কিন্তু কি পাবলিকেশনের জন্য কি হবে, অ্যাকসেপ্ট হবে, জাস্ট অতটুকু পয়েন্টই, বুঝছেন কিনা, যে এই রিপ্লের জন্য এটাই ঠিক ততটুকুর জন্যই কিন্তু আপনি পাবলিকেশনে কি করতে পারবেন, পাবলিকেশন করতে পারবেন। তো আপনি কিন্তু ওইটুক স্টাডি করবেন, তখন এইখানে ভ্যালু দিয়ে আপনি তখন এগুলো কম্পেয়ার করবেন। ওকে, তারপরে দেখেন আদার লিমিটেশন, এখানে সবগুলা ডিফল্টে রাখবেন। প্রিফারেন্স মানে এই ডাটা ফাইলটা এই লোকেশন থেকে 10 কিলোমিটার পর্যন্ত হচ্ছে কি নিবে, বুঝছেন। ওকে, এইটা মোটামুটি করলে এখন সেভ দিয়ে দিবেন, এটা সেভ হয়ে থাকবে। এখন লোকেশনের আমাদের এখানে আর কোনো কাজ নাই। এখন দেখেন কি বলতেছে, প্লিজ চুজ দা প্লেন ওরিয়েন্টেশন, আমাদের ওরিয়েন্টেশন সিলেক্ট করতে হবে। তার আগে আপনাদের আমি দেখাচ্ছি আপনারা অ্যাকচুয়ালি এখান থেকে আরো কি কি শিখবেন। আমি যদি জাস্ট একটা ফাইল ওপেন করি, দেখেন এই 3D ড্রয়িং এর ক্লাস হয়তো আপনাদের আগামীকাল শুরু করে দিব, কারণ এই ড্রয়িং থেকে কি করতে হবে, এখানে পিভি সিস্টেম দিয়ে আপনি শ্যাডো গুলো ভালোভাবে অ্যানালাইজ করতে পারবেন। এটা আসবে, এই দেখেন বেলিং দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু শিখবেন। হ্যাঁ বুঝছেন, এই দেখেন এখানে প্যানেল বসছে না, হ্যাঁ এখানে প্যানেল বসছে, এই বেলিং দেখেন এখানে কিন্তু লোকেশন সেট করে প্যানেলটা আমি যদি দেখেন, এটা হয়তো বা নেক্সট দিনই আপনাদের শুরু করবে এই ক্লাসটা। এই যে দেখেন প্যানেলের শেডো দেখতেছেন, একটা থেকে আরেকটা কিন্তু শেডো পড়ে নাই, পড়ছে। এইভাবে কিন্তু ডিজাইন করে দেখতে হবে, আপনি তো কারণ জানেন না কয়টা প্যানেল বসানো যাবে বা কি পরিমাণ শেডো পড়বে, বুঝাইতে পারছি। এখানে দেখেন এই যে এখানেও বসে, এই যে যে এইখানে আমি বসাই নাই কেন, আপনি হয়তো বা গুগল ম্যাপে দেখলে কি করতেন, এখানেও বসাই দিতেন, কিন্তু এখানে একটা টাওয়ার ছিল। এই জন্য কি করতে হবে, আপনার সাইডে গিয়ে ভালো করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি বসানো যাবে কি না। বা কনফারেন্স ইস্যুতেও কি করতে পারে, জায়গা রাখতে বলে 30%। গার্মেন্টস বলেন, ইন্ডাস্ট্রি বলেন, এগুলো হচ্ছে দেখেন আপনারা যারা ফিল্ডে কাজ করেন না, এগুলো কিন্তু আস্তে আস্তে জানবেন। প্রজেক্ট করতে গেলে কনফারেন্স ইস্যুতে আপনি মন চালিয়ে বসাতে পারবেন না, ওখানে 30% এক্সট্রা জায়গায় কি করতে রাখতে হবে, এগুলা মাথায় রেখে তখন করতে হবে। এখন দেখেন এই যে যে আমি প্যানেল গুলো যে বসাচ্ছি, প্যানেলের ফেস কোন দিকে আছে, একটা ফেজ হয়ে আছে না, এটা হচ্ছে তার অ্যাজিমুথ, মানে প্যানেলের ফেসটা আমি কোন দিকে রাখতেছি, বুঝছেন। আচ্ছা অ্যাজিমুথটা কি আমি বলতেছি এমনি, অ্যাজিমুথটা হচ্ছে ধরেন আমি আপনাদের দিকে তাকায় আছি তাই না, আমি কোন দিকে তাকায় আছি বা এটার ডিরেকশনটা কি, উত্তর নাকি, তার মানে আমার অ্যাজিমুথ হচ্ছে কি পশ্চিম, বুঝছেন কিনা। আপনি তাকাচ্ছেন কি পূর্ব দিকে আপনারা, তাহলে আপনার অ্যাজিমুথ কি। এখন প্যানেলের মেন ফেস কোনটা, এটা না, এই যে এটা না, এখন প্যানেল এইটা যে দিকে ছিল ওইটা হচ্ছে কি তার, ও আচ্ছা সরি, ধরেন প্যানেল এই যে এটা প্যানেল আমার তাই না, এটা প্যানেল ধরেন এভাবে দিছি, এটা সাউথ আমাদের তাই না, প্যানেল কিন্তু সাউথের দিকে হয় কেন, কারণ আমরা হচ্ছে নর্থ হেমিস্ফিয়ারে আছি। এই যে এটা বলে আমি দেখা যাবে নর্থ হেমিস্ফিয়ারে থাকবে, আমরা উত্তর গোলার্ধে যেহেতু আছি, তার জন্য আমাদের লোকেশনটা এমনই হয় যে শীতকালে হচ্ছে সূর্যটা কি হয় বেঁকে যায়, সামার সিজনে মাথার উপরে আসে। তাহলে সূর্যের আলো আপনার স্বাভাবিক সেন্সে তো ধরেন আমি প্যানেল বসালাম এইভাবে, সামার সিজনে আলো এখানে আসবে, এই শীতকালে এখানে আলো আসবে, যদি এইভাবে দেই সামার সিজনও পড়বে, মানে সামার সিজনও পড়বে আপনার 12টা পর্যন্ত, শীতকালেও পড়বে কয়টা পর্যন্ত, তারপরে যখন সূর্য এদিকে চলে যাবে তখন কি পড়বে, যদি এভাবে দেন সকালবেলার আলোগুলা পাবে না 12টা পর্যন্ত বা 11টা পর্যন্ত, যদি এভাবে দেন তাহলে কিন্তু পারফেক্ট। এখন এইখানে হচ্ছে যদি এভাবে দেন, এই সফটওয়্যার গুলো কি হয়, এই সফটওয়্যার গুলো এভাবে সে ডিরেকশনটা ধরে রাখছে 0 ডিগ্রি। আপনি যদি 0 বসান তাহলে তার অ্যাজিমুথ হবে কত
0 ডিগ্রি অ্যাজিমুথ হবে, তার মানে প্যানেলের ফেসটা কোন দিকে থাকবে, সাউথ হয়ে থাকবে। আর টিল বুঝতে পারতেছেন কত ডিগ্রি টিল দিবেন, তো দেখা যাচ্ছে 1 এক্সিস ট্র্যাকিং 2 এক্সিস ট্র্যাকিং এটার সিস্টেম ও এপিবি সিস্টেম আছে, কাজ করতে পারবেন, কিন্তু এটা দেখাবো না আপনাদের, বুঝছেন। 1 এক্সিস ট্র্যাকিং সিস্টেম 2 এক্সিস করা যাবে, কিন্তু দেখেন এমনি এই ফিক্সড টিল্ট অ্যাঙ্গেল দিয়ে প্রজেক্ট করতে চায় না। কারণ ধরেন আপনি 100 কিলোওয়াটের একটা প্রজেক্ট করবেন, একটা 1.5 কোটি টাকা লাগবে, 1 কোটি 20 লাখ টাকা লাগবে, বুঝছেন। তো এই টাকাটা ইনভেস্ট করা, আবার আবার যদি এর মাঝে 1 এক্সিস নিয়ে আসেন তাহলে আর করবেন আমার প্রজেক্ট দরকার নাই, ঠিক আছে। এটা হচ্ছে সিস্টেম, হ্যাঁ। এইভাবে সেট করলে আপনি আলো কম পাবেন, ঠিক আছে। আলোটা কিভাবে, এইটাও অ্যানালাইজ আপনি এখান থেকে করতে পারবেন। যদি এভাবে সেট করেন আপনার কি পরিমাণ লস হচ্ছে, এভাবে সেট করলে কি পরিমাণ লস হবে এটাও দেখতে পারবেন। আচ্ছা ওকে, এখন দেখেন আমি যদি এই সেটিংসে যাই, এই যে দেখেন এখানে একটা কার্ভ দেখা যাচ্ছে 180 ডিগ্রি, আমরা এই কার্ভটাই ফলো করবো কারণ এই কার্ভটা পিভিসি ফলো করে। এই যে দেখেন সাউথের জন্য কত ডিগ্রি দেওয়া, এন্ড ইস্টের দিকে যদি প্যানেল বসাতে চান তাহলে অ্যাজিমুথের ঘরে কত দিতে হবে, সিম্পল। যদি ওয়েস্টের দিকে প্যানেল বসাতে চান অ্যাজিমুথের ঘরে কত দিতে হবে, 90 ডিগ্রি। এটা -90 ডিগ্রি, এটা +90 ডিগ্রি। আর যদি সাউথে রাখতে চান প্যানেল কত, 0 ডিগ্রি। ধরেন এখন প্যানেলটা যদি এইভাবে রাখতে চান তাহলে আপনার এই সাউথ থেকে কত ডিগ্রি সরে গেছে এতটুকু ডিগ্রি বের করে অ্যাজিমুথের ঘরে কি করতে হবে, বসাইতে হবে। এগুলো 3D ডিজাইনে শিখবো, বুঝছেন। এখন দেখেন পিভি সিস্টেমে আসি, ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনে মূলত আমরা কি করব, আমি যদি এখানে ক্লিক করি তার আগে দেখেন এই যে ভেরিয়েন্ট, তাই না। একটা প্রজেক্ট আপনি বিভিন্ন অ্যাজিমুথে দিয়ে বিভিন্ন টিল্ড অ্যাঙ্গেলে দিয়ে কি সেট করতে পারেন না, কোনটা আপনার জন্য ভালো হবে। ধরেন কিছু কি থাকে, ক্লায়েন্ট থাকে তেরা, ডাইরেক্ট কথা যেটা হচ্ছে কি, সে বলছে না তুমি এভাবেই দাও, তখন আপনার কি করতে হবে, ওইভাবে দিয়ে আর আপনার পজিশন মতো দিয়ে কোনটা পারফেক্টলি কি হয় বেশি পাওয়ার পাবে তাকে দেখানোর জন্য কি করতে পারেন, এইটা কাজটা করতে পারেন ভেরিয়েন্টে আসে। ভেরিয়েন্ট হচ্ছে কি, দেখে লোকেশন কিন্তু সেমই আছে, এখানে ভেরিয়েন্ট হচ্ছে আপনি ধরেন এমন একটা চুজ করছেন অ্যাজিমুথ, অ্যাজিমুথ 0 ডিগ্রি আর টিল্ট 23 ডিগ্রি, এটা হচ্ছে কি একটা ভেরিয়েন্ট। মানে এই ভেরিয়েন্টের আন্ডারে এখানে আপনার ডিজাইনটা হবে, বুঝছেন। এখন যদি আপনি আরেকটা ভেরিয়েন্ট করতে চান তাহলে এখান থেকে কি করতে হবে, নিউ নিয়ে অন্য আরেকটা ভেরিয়েন্ট ক্রিয়েট করে আপনি কম্পেয়ার করতে পারবেন। তো ওইটা আগে যাওয়া দরকার নাই আপনাদের, তাহলে মানে আলটিমেটলি বেশি কঠিনে চলে যাবেন, ওইটা আগে যায় না। TILT টিল্ট 23 ডিগ্রি, জাস্ট এমনি লিখছি আমি, বুঝছেন। আমি দিলাম অ্যাজিমুথ 0 ডিগ্রি আর হচ্ছে টিল্ট 23 ডিগ্রি, এটা হচ্ছে একটা আমার ভেরিয়েন্ট, এই ভেরিয়েন্টে কাজ করব। সেকেন্ড ভেরিয়েন্ট কিভাবে কম্পেয়ার করতে হয় এটা আপনারা এগুলো প্র্যাকটিস করার পরে তখন আপনাদের দেখাই দিব, এর আগে আপনারা এখানে যায়েন না ভুলো, বুঝছেন। কারণ এমনিতে আজকাল 3 ঘন্টা সেশনে ভার্সিটির অলমোস্ট 4টা লেকচার হয়, তাই না, 4টা, 2টা মিড টার্ম হয়ে যায় 4টা লেকচারে, তাহলে বুঝেন। তো ওইভাবে কি থাকেন মনোযোগ দেন আর ওইভাবে রেকর্ড গুলা দেখবেন। এখন দেখেন ওরিয়েন্টেশনে আমি যদি ক্লিক করি, এই যে দেখেন এখানে অনেক অপশন পাবেন, তাই না, দেখছেন অনেক। এই যে ভাই এই যে ট্র্যাকিং সিস্টেম, এই যে ট্র্যাকিং সিস্টেম আছে দেখছেন, আমরা এখানে কাজ করব ফিক্সড টিল্ট দিয়ে, বুঝছেন। মানে এই যে এখানে যে টিল্ট অ্যাঙ্গেলটা দেখছেন স্ট্রাকচারটা, এটা কি একদম ফিক্সড হয়ে আছে না। এন্ড ইন্ডাস্ট্রিয়াল শেড, আপনি কি বিল্ডিং কি যায় চেঞ্জ করতে পারবেন সূর্য যেভাবে আছে বুঝছেন কিনা। তো ওইভাবে কিন্তু ফিক্সডই করতে হবে, বুঝছেন। তো এর জন্য দেখেন আমার এই লোকেশনের জন্য টিল্ট কত 20, অ্যাজিমুথ কত 0। এর কারণে দেখেন লস উইথ রেসপেক্ট টু অপটিমাম, মানে আমার এই সাইজিং এর লস কতটুকু হবে, -0.1%। তার মানে আমার সাইজিং এ কিছু লসটা কিন্তু আছে এখন, বুঝছেন। দেখেন কত কালেক্ট করতে পারছে,
1577 বুঝেন। আর আমার ওইখানে কত ছিল, ওয়েদার ডাটা ফাইলে 1400 কত ছিল, 90 ছিল। তাহলে এতটুকু কালেক্ট করার বিষয়টা কি, তাহলে এতটুকু কেন কালেক্ট করতে চাইছি? এই যে আমরা যে টিল দিছি তাই না, এই টিল দেওয়ার কারণে সে কিন্তু এক্সট্রা বেশি কালেক্ট করতে পারতেছে। 25 দিবেন, দেখেন 25 দেই। আচ্ছা 25ও লস আছে, যদি এটা আমি 24 ডিগ্রি নিয়ে আসি, এখন জিরো। বুঝছেন, মানে সে হয়েছে কি এই 23 ডিগ্রিতেও কি আছে, জিরো আছে, কিন্তু কালেক্ট করতে পারতেছে 1578। আবার যদি দেখেন 22 ডিগ্রি দেই, এটা তো 1578, মানে 22 আর 23 দেন 1578 কিন্তু আছে। যদি 21-এ নিয়ে যান 1578, আবার যদি 20-এ নিয়ে যান, এই যে লস হওয়া কিন্তু শুরু হয়েছে। দেখেন তার মানে 24-এর পরে গেলে লস শুরু হইতেছে, 21-এর নিচে গেলে লস শুরু হয়েছে। তাহলে আপনার এর মাঝে কি করতে হবে, পারফেক্ট টিল হচ্ছে এটা। এখন আপনি কত টিল দিবেন, আপনি দিবেন 21, কারণ টিল যত বেশি দিবেন তত কি হবে, হাইট বেশি হবে, কস্টটা বেশি হবে, বুঝছেন। তার জন্য আপনার এখানে পারফেক্ট টিল কি, 21, বুঝছেন। এখন আপনি এমন একটা শেডে ইন্ডাস্ট্রিয়াল শেডে করতেছেন, ওইটার অ্যাজিমুথ ধরেন -23 আছে, আর টিল্ট 11 আছে, এমনই থাকে। দেখেন এখন কিন্তু লস কিন্তু অলরেডি সাইজিং কিন্তু লস 1500 কত কালেক্ট করতে পারবে, 49 লস আছে কত, কিছু করার নাই। আপনার শেড হলে তো আপনার এভাবেই করতে হবে, কিছু করার নাই। এখন আপনি কি করতে পারবেন, এটা কম্পেয়ার করতে পারবেন কতটুকু লস হচ্ছে কি না হচ্ছে অরিজিনাল টিল দিয়ে, বুঝছেন। তো আমি এখন এটা কি করব, টিল রাখবো 21, আর অ্যাজিমুথ দেখেন, অ্যাজিমুথ যদি 23 রাখি, দেখেন লস আছে না, কারণ প্যানেলটা কি আমার নাই, ডাইরেক্ট সাউথ ফেজে কিন্তু নাই, বুঝছেন। এই যে এখানে সাউথ ফেজ আপনারা বুঝতে পারবেন, ধরেন যদি জিরো দেই, এই যে এখানে ডট দেখাচ্ছে না, আমার সাউথটা কি এইদিকে না, এখানে ডটটা মানে হচ্ছে, এখানে ডটটা মানে হচ্ছে এই যে এখানে, বুঝছেন। এখানে ডটটা যে দেখতেছেন, এই যে এই ঘরে যে এখানে ডট দেখতেছেন, এইটা কিন্তু এই যে এই জায়গায় ডট, তার জন্য কিন্তু সাউথ। এখন যদি আপনি এটা -90 ডিগ্রি দেন, -90 ডিগ্রি, ডটটা কোন দিকে, হ্যাঁ, তার মানে এখন কিন্তু কি আছে, এই যে এইভাবে আছে, ডটটা কিন্তু এখন এই যে এইদিকে উল্টা, মানে এই যে এদিকে আমার কি, এদিকে আমার পূর্ব না, এই কারণে এটা বুঝতে পারেন। আবার যদি টিল্ড অ্যাঙ্গেল এখানে দেখেন 38 দেন, 36 দেন, এই যে ঘরটা কিন্তু উপরে উঠে যাচ্ছে, দেখছেন। এই যে এটা এই যে টিল্ড অ্যাঙ্গেল কিন্তু উপরে, দেখেন লস আছে কত, 13%। তো আমি এখানে কত দিব, 20, আর অ্যাজিমুথ কত দিব, 0, বুঝছেন। আলটিমেটলি এখন আমরা কি করতেছি, না 21 দিই, 21, ওকে ডান, বুঝাইতে পারছি। হ্যাঁ, আমরা রাখলাম এটা, অ্যাকচুয়ালি আমরা কিভাবে কি হবে কি না হবে ওইটা পরে দেখবো, কিন্তু পারফেক্টলি যদি ডিজাইন করতে চান, সিস্টেমটা কিন্তু এমনই। এখন এভাবে পারফেক্টলি করতে গিয়ে ধরেন বিল্ডিংটা অন্যদিকে বাঁকা হয়ে আছে, আপনি প্যানেল বেশি বসাইতে পারতেছেন, তখন আপনি কি করতে হবে, বাধ্য হয়ে বিল্ডিং যেভাবে আছে ওই সাইজে কিন্তু বসাইতে হবে। যেমন দেখেন এখানে কি হয়েছে, দেখেন সাউথ, এটা কিন্তু এই যে এইদিকে, এই যে এইদিকে এই লাইন বরাবর সাউথ, এই যে এইদিকে সাউথ, আমি যে লাইনটা এইদিকে নিতেছি না, এদিকে সাউথ, কিন্তু প্যানেল কি আমি সাউথের দিকে বসাইছি, এখানে যদি সাউথের দিকে ডাইরেক্ট বসাতে যাইতাম, তাহলে প্যানেল কিন্তু কি দেখতেও সুন্দর লাগতো না, আবার স্ট্রাকচার করতেও সমস্যা হইতো, এতগুলা বসানো যাইতো না, বুঝছেন। এটা হচ্ছে বুঝবেন আস্তে আস্তে আর কি। আর ল্যাপটপ আগামী কি ক্লাস থেকে সবাই নিয়ে আসবেন, আজকে অ্যাকচুয়ালি ল্যাপটপ ওরকম লাগবে না। আর যারা হচ্ছে আমার সাথে সাথে প্র্যাকটিস করতেছেন, তাহলে তো ভালো, বুঝে বুঝে যারা করতেছেন এটা ভালো আপনাদের জন্য। ওকে, আমি এখন যাব পিভি সিস্টেম। এখান থেকে আমার কিন্তু সাইজিং করা শেষ, বুঝছেন। ওকে, এখান থেকে আমরা কি দিব, এটা ওকে দিব। দেখেন ওকে দেওয়ার পরে এখান থেকে সেভ করব, সেভ। এখন আমাদের সিস্টেমটা সাইজিং করতে হবে। এখন হচ্ছে কি, কয়টা প্যানেল বসবে কি না বসবে, এখন দেখেন আমি এখানে টিল্ড অ্যাঙ্গেল করে ফেলছি না। এখন আপনার কি করতে হবে, আপনি কিন্তু এই সফটওয়্যার মাধ্যমে দেখলেন তার অ্যাকচুয়ালি টিল্ড অ্যাঙ্গেল কত, অ্যাজিমুথ কত।
এখন আপনার ডিজাইনে কি করতে হবে, প্যানেলটা এভাবে বসাইতে হবে। বসানোর পরে আপনি কি পাবেন, প্যানেল কাউন্ট করে বলতে পারবেন না যে এতটি প্যানেল বসছিল। তখন তো ডিজাইন দেখেন এতটুকু করার পরে আমরা কি যাব, এখন ডিজাইনে চলে যাব। ডিজাইন আর পরের প্রসিডিউর হচ্ছে কি, ডিজাইন সেকশন। কারণ আপনি এখন সিস্টেমে গিয়ে কি করবো, আমরা কয়টা প্যানেল কয়টা ইনভার্টার এভাবে সিলেক্ট করবো, কিন্তু আপনি তো জানেন না কয়টা প্যানেল আছে। আমি কি ডিজাইন করে দেখছি কয়টা প্যানেল আছে? তাহলে এখন আপনার মনে কি কোশ্চেন আসতে পারে যে আমি কয়টা প্যানেল বসবো এটা কি দেখবো না? তাহলে কিভাবে দেখবো, ডিজাইন করতে হবে। ডিজাইন করতে গেলে আরেকটা সফটওয়্যার এখানে কি লাগবে দেখেন। এখন কি হয়, যখন আমি যাই প্রজেক্ট করি তখন কিন্তু পিভিসি স্টার দেখি না টিল কত দিয়ে আমার কত করা লাগবে, কারণ আমার একটা ধারণা হয়ে গেছে যে এত টিল দিতেই হবে সাইড দেখে। বুঝছেন কিনা, এটা আপনারা এক দুইবার প্র্যাকটিস করার পরে নিজেরা বুঝে যাবে। তখন আর কি করতে হবে, যেখানে পড়াশোনা একবার রিভিশন করতে যে সময় লাগে, পরের বার তার কি অর্ধেক সময় লাগে, পরের বার করতে গেলে 10 মিনিট সময় লাগে, তাই না? বিষয়টা হচ্ছে এমন। না না না, এটা টিল্ড হচ্ছে আপনি ইয়া করতে পারবেন, মেইনলি হচ্ছে ল্যাটিটিউডের ভ্যালুটা দেখে হচ্ছে কি টিল্ডটা দেওয়া হয়। এই যে দেখেন লোকেশন আমার কত ছিল, এখানে দেখেন প্রথমটা 23 না, এই যে এই 23 এগুলো দেখে মূলত টিল্ডটা দেওয়া হয় এই ল্যাটিটিউড অনুযায়ী। হ্যাঁ, এটা কত টিল্ড হবে এটাই তো সফটওয়্যার মাধ্যমে আমরা দেখতেছি, এই লোকেশনের জন্য কত টিল্ড দিলে পারফেক্টলি লস কম হবে। বুঝছেন, এটাই তো সফটওয়্যার। ওকে, এখন দেখেন সিস্টেম সাইজিং। সিস্টেম সাইজিং করতে গেলে কি করতে হবে আপনাদের, নয় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে আপনার 100 কিলোয়াট বসাইতে হবে। ধরেন এই ড্যাফোডিল নলেজ টাওয়ারের প্রশাসন কি বলছে আমাকে, যে আমি 100 কিলোয়াট বসাও, বলছে 100 কিলোয়াট বসাও। তাহলে এখন আমরা সিস্টেম সাইজিং এ চলে যাব। আমরা ধরে নিলাম 100 কিলোয়াট কি বসাবো। আর যদি ডিজাইন করতে পারতাম তাহলে ডিজাইন অনুযায়ী আমরা কিন্তু বলতে পারতাম অ্যাকচুয়ালি কত বসানো যাবে কি না যাবে। আমরা ধরে নিচ্ছি 100 কিলোয়াট বসাবো। ওকে, আমরা এখন এই সিস্টেমে যাব। যার উপরে দেখেন ওরিয়েন্টেশন কত আছে, 21, অ্যাজিমুথ 0। এই যে ওরিয়েন্টেশন এটা আমরা সেট করে দিয়ে আসছি কিন্তু আগে। এই যে এখানে দেখেন, এই যে এখানে এখানে দেওয়া আছে, তাই না? এখন দেখেন আপনি কোন প্যানেল ইউজ করতে চাচ্ছেন। আগে যদি ক্লায়েন্ট বলে না তুমি এই প্যানেল ইউজ করো, যদি প্রথম বলে যে আপনি সাজেস্ট করেন যে কোন প্যানেল ইউজ করবেন, যদি আপনাকে বলে তাহলে আপনি কি করবেন, আপনার মতো প্যানেল নিয়ে তাকে সাইজিং দিবেন। এখন যদি ক্লায়েন্ট বলে না তুমি এই প্যানেল নিয়ে ইউজ করো, কারণ ক্লায়েন্টেরও কি থাকতে পারে, উপরের লিঙ্ক আপ থাকতে পারে, ক্লায়েন্টও কিছু প্রফিট করতে পারে। বুঝছেন, ক্লায়েন্টও কিছু কি করতে পারে, প্রফিট করতে পারে। তার প্যানেল ইউজ করলে সে প্রফিট করবে। বুঝেন না, কিছু করার নাই, আমরা তো প্রজেক্ট করে দিয়ে আসবো, সিস্টেম সাইজিং কনসালটেন্টিভ ফিজিবিলিটি স্টাডিজ গুলো করে দিয়ে আসবো, ঠিক আছে? এবং সে যদি বলে এটাতে করতে হবে, আপনার বাধ্য হয়ে কি করতে হবে, 2 নাম্বার জিনিস থাকলেও চোখ বন্ধ করে 2 নাম্বার জিনিস দিয়ে প্রজেক্ট করে দিয়ে আসতে হবে। বুঝছেন, তখন বলে নিবেন যে এই প্যানেল কিন্তু এই সমস্যা আছে, পরে কিন্তু আমাকে ধরতে পারবেন না। বুঝছেন, আর যদি বলে যে তুমি দাও, হ্যাঁ, আচ্ছা ওকে। এখন ধরেন আমি একটা প্যানেল নিব, কি ধরনের প্যানেল নিব, ধরেন লঞ্জি প্যানেল নিব, ঠিক আছে? তাহলে এই যে দেখেন এখানে কি করতে বলতে, সিলেক্ট পিভি মডিউল, এই আরোতে ক্লিক করে অ্যাভেলেবল নাও দিয়ে দিতে পারেন, বা অল অ্যাভেলেবল নামে একটা অপশন থাকার কথা দেখি, অল মডিউল দিতে পারেন। এখান থেকে অল মডিউল দিয়ে দিলাম, ঠিক আছে? আপনি এখান থেকে একটা প্যানেল সেট করতে পারেন লঞ্জি, তার কিবোর্ড থেকে এল জাস্ট এল লিখি, দেখি লঞ্জি পাই কিনা। এই যে লঞ্জি চুলা দেখছেন, এটি টায়ার 1 এর আর কি, লঞ্জি, জিঙ্কো, যে ট্রিনা, কানাডিয়ান। বুঝছেন, ওকে। আমি এখান থেকে লঞ্জি সোলার হচ্ছে কি করব, ক্লিক করলাম। ওকে, তাহলে এখানে কি লঞ্জি সোলার কিন্তু আমার হয়ে গেছে, প্যানেল সিলেক্ট হয়ে গেছে। কত ওয়াটের, আমি তো প্যানেল সিলেক্ট করছি, কত ওয়াটের বলেন, 625 নেবেন, তাহলে এই যে এরোতে ক্লিক করি, দেখি হাইট 660 পর্যন্ত আছে এখানে। এখন ধরেন আপনি এই লঞ্জির 750 ওয়াটের প্যানেল নিয়ে সাইজিং করতে চাচ্ছেন, এই প্যানেলের ডাটা এখানে নাই, তাহলে কি করবেন, এটারও ইম্পোর্ট করা যাবে, ওই সিস্টেম আছে।
ওগুলা দেখাবো, এটা জাস্ট নোট করে রাখেন, আমি হয়তো বা ভুলে যাইতে পারি যে পেনের ইম্পোর্ট কিভাবে করতে হয় কি না করতে হয়, বুঝছেন? এখান থেকে আপনি পেন ফাইল বানাইতে পারবেন, মানে প্যানেল গুলো থেকে পেন ফাইল, এখানে পেন ফাইল নিয়ে আসতে হয়, যাদের কাছ থেকে নেবেন তারা বলে পেন ফাইল দিতে পারবে, বা হচ্ছে আপনি নিজেও পেন ফাইল এখান থেকে বানাইতে পারবেন। পেন পেন PAN। আচ্ছা ওকে, এখন ধরেন আমি 625 ওয়াট নিয়ে প্যানেল ডিজাইন করবো, এই যে 625 আমি নিয়ে নিলাম, বুঝছেন? এখন আমার প্যানেল কোনটা এখানে সিলেক্ট হয়ে আছে বলেন, দেখা যাচ্ছে না? আমি প্রথমটা নিছি, সমস্যা নেই, এগুলো মডেল অনুযায়ী আসবে আর কি, কোন মডেলটা আছে বা এখানে থ্রেড লিস্ট কোনটা আছে, অন গিট যদি করতে চান, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনারা ক্লাস হয়তো বা 9 অথবা 10 এ পাবেন। মানে নেট মিটারিং প্রসেস আপনি কিভাবে করবেন, নেট মিটারিং সিস্টেমটা কি, কিভাবে অ্যাপ্লিকেশন হইতে পারে, ঠিক আছে, সরকার কিভাবে টাকা দিবে, একটা প্রজেক্ট করতে গেলে অ্যাকচুয়ালি কিন্তু অনেক, একটা প্রজেক্টে কিন্তু অনেক ডিপার্টমেন্ট থাকে, আপনারা কিন্তু ফুল ডিপার্টমেন্ট কভার করতেছেন। এখানে আলাদা ডিজাইনার থাকে, আলাদা স্ট্রাকচারের লোকজন থাকে, আলাদা ইনস্টলার থাকে, ঠিক আছে, আলাদা সাইট ভিজিটের লোক থাকে, আলাদা ভিও প্রিপারেশনের লোক থাকে, সব কিন্তু করতেছেন আপনারা, বুঝছেন কিনা? ওকে, এখন দেখেন লঞ্চি ছোলা 625 ওয়াট নিছি, এখন এখান থেকে যদি ওপেনে ক্লিক করেন, আপনি যা ডাটা শিটে দেখে আসছেন এখানে সকল কিছু আপনি পেয়ে যাবেন, সকল ভ্যালু গুলা এখানে কি পেয়ে যাবেন, বুঝছেন? যেমন ধরেন এটার মডেল কি, এটা আপনি এখন কি করবেন, জাস্ট এটা ক্লিক করে কপি করবেন, আপনার ডাটা শিট দেখতে মন চাইলে গুগলে গিয়ে এটা সার্চ দিবেন, ডাটা শিট এসে পড়বে, বুঝছেন? এখন দেখেন এই যে মানে এরকম প্যান ফাইল আকারে থাকে, যে ডট প্যান লেখা দেখছেন, এই প্যান ফাইল লেখা থাকে। ওকে, এখন দেখেন এটার বিওসি কত আছে, দেখেন বিওসি 53 আর বিএমপিপি কত আছে, 44। এখন দেখেন সাইজ টেকনোলজি যদি যান, এর ডাইমেনশন এখানে দেওয়া আছে, মডেল প্যারামিটার দেওয়া আছে, এডিশনাল ডাটা, কমার্শিয়াল, অনেক কিছু আছে। এই যে দেখেন এই কার্ড গুলো কিন্তু আপনাদের দেখাইছে, তাই না? এখন আমাদের বেসিক ডাটাতে আমি জাস্ট এখানে দেখা যাচ্ছে, দেখেন এখানে কত আছে, 53 কত ডিগ্রির জন্য, হ্যাঁ, না প্যান ফাইল ডাইরেক্ট গুগলে পাবেন না, কিছু কিছু ওই তাদের যে সফটওয়্যার আছে, ধরেন জিঙ্কো নিতে চাচ্ছেন, জিঙ্কো যদি তাদের সফটওয়্যারে প্যান ফাইল অ্যাভেলেবল করে থাকে, তাহলে আপনি ওখান থেকে ডাউনলোড দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ পারবো, হোয়াটসঅ্যাপে দেন আমাকে। আচ্ছা ওইটা আমরা লাস্ট ক্লাস সেশন যখন শেষ হয়ে যাবে তখন দেখাবো, ঠিক আছে? ওকে, এখন দেখেন এইখানে এই ভ্যালু গুলা দেখানোর উদ্দেশ্য কি, টেম্পারেচার দেখেন কত আছে, 25 না, 25 এর জন্য বিওসি কত আছে, 53। ওকে, আর বিএমপি কত আছে, বিএমপি তো বুঝছেন, অ্যাকচুয়ালি কিন্তু আমরা এই ভোল্টেজটা ইউজ করতে পারবো। এখন আমরা আসি, এটা যদি ওকে দিই, এই যে দেখেন বিওসি 8 ডিগ্রির জন্য আসছে না, কত আসছে, 55.7। এখন কিন্তু এইটা নিয়ে এসে ক্যালকুলেশন করবে, আপনাকে সিগন্যাল দিবে, যদি ভুল থাকে যে কমেন্ট সেকশনে কি দেখাবে, এখানে দেখাবে যে বিওসি কিন্তু ওভার হয়ে যাচ্ছে, বুঝছেন কিনা? এটা কিন্তু এখন আমরা কি করতেছি না, ওই যে আপনাদের ম্যানুয়ালি ক্যালকুলেশনটা করে দেখাইছি, এটা কিন্তু এখানে কি হচ্ছে, অটোমেটিক সে করে নিছে, বুঝাইতে পারছি? আর বিএমপি দেখেন 45 এর জন্য কমে গেছে কিন্তু, কারণ অ্যাকচুয়ালি কি আমার কমবে না, 44 ছিল, এখন কত আছে, 42, বুঝছেন বিষয়টা? ওকে, এখন দেখেন আপনি এখন একটা ইনভার্টার সিলেক্ট করবেন না, ধরেন আপনার এই ড্যাফোডিল নলেজ টাওয়ার প্রশাসন কি বলছে 100 কিলোওয়াট করতে, এখন ইনভার্টার যদি তারা বলে, আপনারা যে কোনো একটা ইনভার্টার বলেন, নাম বলেন, গ্রোহার্ট দেখে দেখে বলতেছেন নাকি গ্রোহার্ট নিয়ে কাজ করেন আপনি, গ্রোহার্টও করছেন? আচ্ছা ওকে, আর ওই যে আমাদের ওই যে সাইম ভাই, তাদের কিন্তু নিজস্ব প্যানেল আছে, সোলার প্যানেল, বুঝছেন? ওমেরা সোলারই হচ্ছে নিজস্ব প্যানেল আছে। সর্বোচ্চ কত ওয়াটার আছে ভাই, কত কত ওয়াটার আছে ভাই সর্বোচ্চ, 630 পর্যন্ত আছে। তো বিষয় হচ্ছে কি, আপনারা যখন এক্সিবিশনে যাবেন, দেখবেন যে ভাইও থাকতে পারে, ভাইয়ের অথরিটিও কিন্তু থাকতে পারে, তখন একটা কি হয়ে যাবে,
সাক্ষাতে যাবে, তো চিনেন এক্ষেত্রে বিভিন্ন ধরনের অপরচুনিটি ক্রিয়েট হইতেই পারে, অস্বাভাবিক কিছু না, বুঝছেন? ওকে, এখন দেখেন লঞ্জি সোলার 625 নিচ্ছি, এখন ধরেন গ্রো আর্ট ইনভার্টার সিলেক্ট করবো, তাহলে এখানেও কিন্তু অল ইনভার্টারে যাবেন, এখান থেকে অনেক ইনভার্টার আছে তাই না? ভাই যেহেতু গ্রো আর্টের কথা বলছে আমি গ্রো আর্টই নিলাম। আচ্ছা এই যে এটা কিন্তু এই যে শুধু 150 আছে, এটা এখানে থাকার কারণ আছে, এই 150-এর এটা এইপিভি সিস্টেম ফাইলটা নাই, আমি এখানে অ্যাড করছি আলাদা করে, বুঝছেন? ইনভার্টারও ফাইলও অ্যাড করা যায়, সেটা হচ্ছে ওএনটি ফাইল। তো আমি এখানে গ্রোয়াটের দেখেন এই যে গ্রোয়াট নিউ এনার্জি না, এটা হচ্ছে মূলত তাদের মেন, এখানে আমি ক্লিক করব, এখানে অ্যারোতে যাওয়ার পরে কত কিলোওয়াট চাচ্ছি বলেন? 100, এই দেখেন 100 কিলোওয়াট ইনভার্টার ওয়ারেন্টি ফাইল এখান থেকেই করতে পারবেন। হ্যাঁ, এখন দেখেন এখানে কত আছে, এই টিভিসি সফটওয়্যার মূলত আপনাকে সময় কমায় দিতে হচ্ছেন, কারণ এইসব সার্ভিস করতে গেলে এক মিনিট পর একটা সিস্টেম সার্ভিস করবে, তাড়াতাড়ি করে সিস্টেম করে সিস্টেম করে আপনি হয়তো ভিডিও করে দিতে পারবেন, কম অবস্থায় আপনি এত ডিজাইন নিতে পারবেন, যখন ওয়ার্ক অর্ডার পাবেন তখন একচুয়ালি আপনি কি করবেন, ডিজাইন নিতে পারবেন, কারণ এত উপরে দিয়ে যাবেন আপনার এত সময় হবে বুঝছেন? ওরকম যদি ক্লায়েন্টটা পাবেন আমাদের করে দেবেন, এটা বুঝে কিন্তু এখানে সিস্টেম সাইজ আরো কম সময় করে খারাপ এটা হচ্ছে এটা করে পাওয়ার শব্দ বাকি সব পানি বলা দেওয়া আচ্ছা এগুলো যারা এগুলো কাজ করে করতে চান নেই এটা ইজিলি করতে পারবেন, আর যদি চান এখান থেকে করবেন এখানেও করতে পারবেন, আপনি পুরো 10-20টা সাইজিং করার পর কি করবেন, দেখা গেছে টিভি সিস্টেম মাঝে মাঝে ধরবেন না, তখন আপনার অটো ক্যালকুলেট হয়ে যাবে মাথার ভিতরে যে এত স্ট্রিং যদি বসবে, আপনি একটা প্যানেলে ভিউসে যদি 5 ডিগ্রির জন্য ক্যালকুলেট করতে পারেন, কারণ এই প্যানেল 55.7, এটা কি আপনি যদি আবার যদি কোনো সময় নিজে একটু চেক দিতে চান, আপনি তো করে ফেলছেন জানেন এটা 55.7 আছে, তখন কি আবার গিয়ে দেখবেন আপনি? দেখবেন না, এটাই হচ্ছে আস্তে আস্তে করলে আপনার কাজের কাজের হাত দ্রুত বাড়বে আর কি। এখন দেখেন গুরুয়াট টিউ এনার্জি, এখানে আমি 100 কিলোওয়াট, এখন বাংলাদেশে কোন মডেলটা অ্যাভেলেবল আছে ওই মডেল অনুযায়ী কিন্তু আপনার কাজ করতে হবে, বা আপনি কোনটা নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? দেশে বাইরে থেকে কোনটা নিয়ে আসবেন এলসি করে, ওইটা ওইটা এখানে দিবেন, ধরেন আমি হুম, হ্যাঁ লেসও আছে তো, দেখেন ধরেন আমি যদি দেই 100 কিলোওয়াট, এই দেখেন এই যে এই 3 ম্যাক্স 100 KTL 3 XLV, এটা কিন্তু স্ট্যাটা ইনলিস্ট, বুঝছেন? আমি যদি এইটা নিয়ে কাজ করি, বুঝছেন? এটা চাপ দিলাম, দেওয়ার পরে এখানে আমি ওপেনে যাব, ওপেনে যাওয়ার পরে দেখেন আমি কিন্তু এই ইনভার্টার সিলেক্ট করে ফেলছি, এখানে যদি আমি ওপেনে যাই, ওপেনে যাওয়ার পরে দেখেন মেইন প্যারামিটার এখানে কিন্তু দেওয়া আছে, এই ইনভার্টারের এমপিপিটি ভোল্টেজ দেখেন কত আছে, 200 থেকে কত আছে, এমপিপিটি ভোল্টেজ 1000, মানে 200 থেকে কিন্তু 1000 রেঞ্জটা, বুঝছেন? আবার দেখেন মিনিমাম ভোল্টেজ ম্যাক্সিমাম কারেন্ট পার এমপিপিটি 26 আছে, নমিনাল এমপিপিটি ভোল্টেজ হচ্ছে কত, এটা কিন্তু রেটেড ভোল্টেজ, বুঝছেন? এটা কিন্তু কি তার রেটেড ভোল্টেজ, আমাদের কাজ হবে যে এখানে অ্যাডিশনাল প্যারামিটারে 7 আর কত আছে, 14, আচ্ছা এইটা তো 10 আর 20 টাকার কথা, দেখি আমরা কোনটা সিলেক্ট করছি, এখানে মডেল মনে হয় আরো ছিল,
3XLV এটা হচ্ছে 110, 100, 3MB এটাতে দেখি তো 714। আচ্ছা সমস্যা নাই, এখানে যে মানে এই কথাটা এখানে বুঝতে পারছেন তো? আপনারা এমপিপিটি এগুলা বুঝছেন না? ওপেন করলাম, এডিশনাল প্যারামিটারে যাই, 10 আর 20। আচ্ছা তখন মনে হয় ভুল দেখাইছিল নাকি, এটা কোনটা? প্রথম কি এটাই সিলেক্ট করছিলাম না? তাহলে মনে হয় সফটওয়্যার স্লো কাজ করার জন্য 7 আর 14 দেখাইছিল, বুঝছেন? ওকে সমস্যা নাই। দেখেন এখানে অ্যাডিশনাল প্যারামিটার দেখেন কত আছে, 10 আর কত 20। এ কথাটা মানে কি? হ্যাঁ, এমপিপিটি আছে কয়টা আর স্ট্রিং ইনপুট কয়টা আছে? ভুলে গেছেন মনে হয় আপনারা, তাই না? লেকচার কত ছিল, 2 এ ছিল না লেকচার? না লেকচার 3 তে ছিল প্যানেল ইনভার্টার ডাটা সেট না? এগুলো তো আপনাদের দিয়ে দিছি সব। এই যে মনে পড়ে, মানে এখানে এমপিপিটি কয়টা আছে, 10টা, আর স্ট্রিং কয়টা আছে, 20টা। তাহলে প্রত্যেক এমপিপিটি তে কয়টা করে স্ট্রিং আছে, 2টা। বুঝছেন? এখন আমরা এগুলো সাইজিং করব, কিভাবে করব? পিভিসি তে আসি, দেখেন। ওকে, আমরা কি করব, আগে একটা সাইজিং করব, একটা একটা এমপিপিটি সাইজিং করব। এখানে কত লেখা আছে, নাম্বার অফ এমপিপিটি ইনপুট কত, 1। আগে প্রথম অবস্থায় আমরা দেখব কি, একটা স্ট্রিং কানেক্ট করব, যে একটা স্ট্রিং এ হয় কিনা। মানে এখানে কথাটার মানে হচ্ছে পজিটিভ নেগেটিভ নিয়ে, এখানে একটা পজিটিভ, এখানে একটা নেগেটিভ, এখানে কি আরেকটা স্ট্রিং আছে না? আমরা পিনম ঠিক রেখে যদি একটা স্ট্রিং ইউজ করা যায় তাহলে একটাই করব, দুইটাতে যাব না। বুঝেন নাই মনে হয়? বুঝছেন? আমি প্রথম অবস্থায়, কারণ আমার দুইটা স্ট্রিং গুলো আমাকে ডাবল কষ্ট হবে না, কস্টিং বেশি হয়ে যাবে, কেবল গুলো তো নিয়ে আসতে হবে এখন পর্যন্ত। হ্যাঁ, সকল কিছু সমস্যা হবে। আগে দেখবো একটাতে করা যায় কিনা, যদি একটাতে না করা যায় তখন আমরা কয়টাতে যাব, দুইটাতে যাব, সিম্পল। বুঝছেন? ওকে, এখন আমি কয়টা বাজে, 5টা 47 না? আচ্ছা দেখেন এখানে একটা এমপিপিটি ইনপুট, নাম্বার অফ স্ট্রিং একটাই রাখতেছি। এখন প্যানেল কয়টা দিলে দেখেন আমরা কি কি চেক দেবো, এখানে দেখেন প্যানেল কয়টা দিছে একটা স্ট্রিং এ, 17টার জন্য এই দেখেন 8 ডিগ্রির জন্য কত আছে, 900। আর এখানে রেঞ্জ কত ছিল দেখেন, ম্যাক্সিমাম ইনপুট রেঞ্জ 1100 ভোল্ট না? তার মানে কিন্তু আমাদের রেঞ্জের ভিতরে আছে। আমি আরো একটা প্যানেল গিয়ে বাড়াইতে পারি না? কত হয়, 1000, 1000 কত হয়, আরেকটা যদি বাড়াই 1000 কত হয়, যদি আরেকটা বাড়াই। এখন দেখেন, the area VOC 8 degree is greater than the inverter absolute maximum input volt। বুঝছেন বিষয়টা? এখানে কত আছে, 1100, কিন্তু আমার ম্যাক্সিমাম রেট কত আছে, তাহলে এর নিচে আমরা রাখবো না। আমরা ট্রাই করব এমপিপিটির যে অপারেটিং রেঞ্জ আছে ওইটার ভিতরে রাখার। এখন ওইটা এমপিপিটি অপারেটিং রেঞ্জ কত আছে দেখেন, 180 থেকে। এগুলো ডাটা শিট কিন্তু অলরেডি আপনাদের তো হচ্ছে দেখাইছি, আপনাদের বলছি কমপক্ষে 10টা ডাটা শিট ডাউনলোড করে দেখবেন, তাই না? দেখছেন? কে কে দেখছেন অনেস্টলি বলেন তো? কেউ না, দেখছেন? আচ্ছা যাই হোক, দেখছে তো, আপনারা কি করছেন তাহলে? দেখছে মানে সে কিন্তু বেশি অ্যানালাইজ, সে প্রবলেমে পড়তেই পারে, আপনারাও পড়বেন স্বাভাবিক। বুঝছেন কিনা? এখন দেখেন এখানে হচ্ছে এক, আমরা এটা ট্রাই করব আরেকটা কমাই নেই প্যানেল তাহলে। দেখেন এখন দেখেন পিনম কত আছে, এখানে কিন্তু পিনমও দেখাচ্ছে কত, 1.19 দেখাচ্ছে না?
এখন যদি আরেকটা প্যানেল বানান 1.25 দেখাচ্ছে, পিনম ঠিক আছে, কিন্তু আমার কি আছে, স্ট্রিং গুলা কি হয়ে যাচ্ছে, 1.2 থেকে 1.3 ভিতরে রাখবো। এখন পিনম কত আছে দেখেন, কিন্তু 1.25 যদি রাখতে চান আপনি তো এক স্ট্রিং ইউজ করতে পারতেছেন। ধরেন আপনার পিনম কত রাখবেন, 1.31 রাখতে চাচ্ছেন, কিন্তু আপনি রাখতে পারতেছেন না, কারণ দেখেন 1000 কত হচ্ছে 69 ভোল্টেজ হয়ে গেছে। এখন আপনি কি করবেন, প্যানেল গুলা ভাগ করে 1.3 তে পিনম রাখতে পারেন, মানে দুই স্ট্রিং ইউজ করবেন। প্যানেল টোটাল একটাতে কয়টা ইউজ করছেন, 21টা না। এখানে পিনম ধরেন আপনি যদি 20টা ইউজ করতেন, মানে সিরিজ যদি 20টা ইউজ করতেন, পিনম 1.25 আছে। আচ্ছা ওকে, বুঝেন। এখন এই 20টা প্যানেল আপনি 10টা করে ভাগ করে দিতে পারেন না দুই স্ট্রিং এ। পিনম তো কি হবে 1.2, কারণ আপনি পিনম হিসেবে দিতেছে পার এমপিপিটির জন্য। বুঝছেন কিনা, বুঝছেন কিনা, পিনমটা হিসাব হচ্ছে পার এমপিপিটির জন্য, পিনমটা হিসাব হচ্ছে ধরেন এসি আছে 100 কিলোওয়াট, এমপিপিটি আছে কত 10টা, তাহলে প্রত্যেক এমপিপিটিতে আউটপুট কত বাঁচতেছে, আউটপুট কত দিবে 10 কিলোওয়াট এসি করে দিবে, তাহলে 10 ইন্টু 1.2 1.3, এভাবে কিন্তু এখানে হিসাবটা হচ্ছে। তো আমি যদি এখান থেকে স্ট্রিং যদি 2 দেই, এই কথাটার মানে কি বলেন তো, আমার কিন্তু এখানে ফল্ট আছে হিউজ পরিমাণ। এই কথাটার মানে কি বলেন তো, একটা এমপিপিটি তে আপনি দুইটা স্ট্রিং ইউজ করছেন, দুইটা স্ট্রিং এ কি করছেন মাতব্বরি করে 20টা প্যানেল ইউজ করছেন, মানে দুইটা স্ট্রিং মানে প্রত্যেকটা স্ট্রিং 20টা করে হয়েছে। তার আগে দেখেন পিনম কত হয়ে গেছে, ওভারলুট লস কত হয়ে গেছে, এই যে ওই যে 3% যে দিয়েছিলেন ওইটা কিন্তু ক্রস হয়েও আবার কত পার্সেন্ট হয়ে গেছে, বুঝাইতে পারছি কিনা, এটা কিন্তু পুরাটা ক্লিপিং লস হয়ে যাবে যদি এইভাবে সিস্টেম সাজিং করেন। তাহলে আপনি কি করবেন, এখানে প্যানেল এখানে 10টা করবেন, কারণ এক এমপিপিটি তে তো 20টা বা 21টা রাখতে হবে সেম। এখন দেখেন কি ঠিক আছে, সে কিন্তু অটোমেটিক কারেন্টও চেক দিছে, যদি কারেন্ট এখানে সমস্যা হইতো, এখানে কিন্তু ওইটা আমি দেখাবো এখন একটু পরে। এখন দেখেন বিওসি কত আছে 500, কেন অর্ধেক তো হবে, কারণ আমি কয়টা করে স্ট্রিং কানেক্ট করছি 10টা সিরিজে, তাহলে কি ভোল্টেজ অর্ধেক হবে না, কারেন্ট বাড়তেছে। দেখেন এটা কিন্তু সিস্টেম একটা একদম 100% ফল্ট সিস্টেম, মানে সাইজে কিন্তু ফল্ট না, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এটা ফল্ট। কেন আমি বলি, ইনভার্টার একটা রেটেড ভোল্টেজ আছে না, এই রেটেড ভোল্টেজের নিচে নেমে গেছে কিন্তু এটা, সে তো রেটেড ভোল্টেজ কোনো সময় পাবেই না। আউটপুট দিবে 100 কিলোওয়াট ইনভার্টার, আউটপুট দিবে 80 কিলোওয়াট 90 কিলোওয়াট এমন দিবে হয়তো বা। বুঝছেন কিনা, আপনারা দেখছেন, সবার দেখা শেষ, আপনি দেখছেন, ওকে, এই বিষয়টা বুঝছেন কিনা, কারণ আমার সাইজিংটা এমন ভাবে করতে হবে যাতে রেটেড ভোল্টেজটা পাই। এখন আপনাদের কাজ কি থাকবে, এভাবে একটা সিস্টেম সাইজিং করবেন, আরেকটা অন্যভাবে করবেন, এটা করে, হ্যাঁ এইটা হচ্ছে পারফেক্ট আর কি, মানে যদি দুইটা নেওয়া লাগে তাও রেটেড ভোল্টেজটা দেখবেন যাতে কি, রেটেড ভোল্টেজ যদি থাকে তাহলে তো সমস্যা নাই। যেমন 250 কিলো ওয়াট ইনভার্টার গেলে আপনার স্ট্রিং দুইটা ইউজ করতে হবে, তখন কিন্তু আপনার রেটেড ভোল্টেজও কি থাকে, পারফেক্টলি থাকে। বুঝছেন, কখন ইউজ করব, দুইটা। দেখেন আপনি কিন্তু এখনো দুইটা ইউজ করতে পারতেছেন, এমন না যে পারবেন না, পারবেন, কিন্তু এই ক্ষেত্রে আপনার কি হবে, দুইটা ইউজ করলে আপনার ইনভার্টারের আউটপুট কিন্তু ভালো পাবেন না, এই ক্ষেত্রে একটা ইউজ করবেন এখন। বুঝছেন, এখন যদি কোনোভাবে না মিলে তাহলে দুইটা ইউজ করতে হবে, কিছু করার নাই তো, আগে দেখতে হবে একটা দিয়ে আমি কোনোভাবে মিলাইতে পারি কিনা। বুঝছেন, আচ্ছা আপনাদের ব্রেক 5 মিনিট জাস্ট, বুঝছেন, কয় মিনিট দেই, 4টা 53 বাজে, আপনারা আসবেন কয়টার সময়, 5টা 3-এ আসবেন, একদম 5টা 3-এ এখানে থাকেন তাহলে। এটা এটা নিতেছি, এতক্ষণ কি এটা